আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইরান ইসরায়েলের যুদ্ধ, তার উদ্দেশ্য, লক্ষ্য এবং ফলাফল। যে লক্ষ্যে এই যুদ্ধটা পরিচালনা করা হচ্ছে সেটাকে আমাদেরকে যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে এই ইরানের যুদ্ধে শুরু হওয়ার আগে কি কি ঘটনা ঘটেছে। ইরান যুদ্ধে শুরু হওয়ার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেটা মূলত গাজাকে পুরোপুরি ধ্বংস করে হামাসকে নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্যদিকে লেবানন এবং সিরিয়ার ভিতরে যে হিজবুল্লাহ গোষ্ঠী ছিল তাদেরকে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এবং টেকনোলজি ব্যবহার করে, যেরকম যে পেজার যে ডিভাইসটা ব্যবহার করতো হিজবুল্লাহর লিডাররা, সেই পেজার বিস্ফোরণ করার মাধ্যমে অধিকাংশ সুপ্রিম লিডারদেরকে হত্যা করা হয়। পরবর্তী যে যারা বেঁচে ছিল তাদেরকে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিখুঁতভাবে কে কোন অ্যাপার্টমেন্টে ঘুমায়, কোন বেডরুমে ঘুমায়, সেই খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে এখানে দুইটা গোষ্ঠী অলরেডি, যেটা ইরানের প্রক্সি হিসেবে কাজ করতো, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হামাস, তাদেরকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়ে মোটামুটি ইসরায়েল একদিকে গাজা স্ট্রিপ, অন্যদিকে লেবানন প্লাস সিরিয়ার অংশ দখল করে রেখে দিয়েছে। এবং বাশার আল আসাদ যেহেতু ইরানের একটা প্রক্সি ছিল, বাশার আল আসাদকে কেও উৎখাত করা হয়েছে জুলাইনকে ব্যবহার করে। তাহলে মোটামুটি মিডল ইস্টের যত দেশ ছিল এন্টি ইসরায়েল সেন্টিমেন্টে, তাদেরকে মোটামুটি দমানো হয়ে গেছে। এখন ইয়েমেনে মূল আর একটা হুতি বিদ্রোহী গোষ্ঠী আছে যারা ইরানকে প্রক্সি হিসেবে সাপোর্ট দেয় এবং তারাও মোটামুটি আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে, আমেরিকার বিভিন্ন জাহাজে, এমনকি ইসরায়েলের ভিতরেও ক্ষেপণাস্ত্র হামলা করে। এখন এই যে ইরানের যে শক্তি মিডল ইস্টে, সেই শক্তিটা মোটামুটি এখন পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে। এখন ঠিক এই মুহূর্তে হঠাৎ ইসরায়েল তো জিতেই গেছে, ইসরায়েল তো মোটামুটি মিডল ইস্টের ভিতরে মোটামুটি তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে এবং তারা জিতে গেছে। তাহলে হঠাৎ নেতানিয়াহুর কি মাথায় কি পাগলামি চড়েছে যে হঠাৎ এসেই ইরানের উপরে হামলা করবে? না, ব্যাপারটা এরকম না। ইরানের পরে যে হামলা করা হবে এটা প্রায় আজ থেকে 15 থেকে 20 বছর ধরে প্ল্যান করা হচ্ছে, যে কোন কোন প্ল্যান আমরা স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে আমরা ইরানকে হামলা করতে পারবো। ইরানকে তো এর আগে একবারে হামলা করে দিয়ে নিঃশেষ করে দেওয়া যেত। ব্যাপারটা আসলে অত সহজ ছিল না, এই জন্যই মূলত তারা বিশ্ব পরাশক্তি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আগায় এসে এখন চূড়ান্তভাবে ইরানের উপরে হামলে পড়েছে। এই হামলে পড়ার আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা মূলত হচ্ছে ইরানের যে রেজিম আছে, সরকার আছে এখন বর্তমানে আয়াতুল্লাহ খামেনির অধীনে যে সরকারটা আছে, এই সরকারটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে একটা গণতান্ত্রিক ভাবধারার একটা সরকারকে এখানে প্রতিষ্ঠা করা এবং তাদেরকে তাদের দাস হিসেবে বসায় রেখে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করা। এই যে প্রক্রিয়াটা, এর প্রক্রিয়াটা আসলে লক্ষ্যটা আসলে কি? মানে এই যে এত কিছু পশ্চিমা বিশ্ব করতেছে, এর লক্ষ্যটা আসলে কি? এর লক্ষ্যটা মূলত হচ্ছে ইরানের ভিতরে যে পারমাণবিক প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলাকে ধ্বংস করা। তাহলে আমেরিকার যে প্রযুক্তি আছে, যে বোমা আছে, সে বোমা ব্লাস্ট করেও তো এই প্রকল্পগুলো ধ্বংস করা যেত। জি না, সেটা ধ্বংস করা যেত না বলেই আমি আমার আগের ভিডিওতে এটা ব্যাখ্যা করেছি যে কেন এই ইরানের যে প্রকল্পগুলো আছে প্রকল্পগুলা আমেরিকা ধ্বংস করতে পারবে না, যার জন্য তারা এতটা লেন্দি প্রসেসে এই যুদ্ধটাতে ইনভলভ হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে এই যুদ্ধে তো আসলে আমেরিকা নাই। হ্যাঁ, আমেরিকা নাই, এটা হচ্ছে আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি। আসলে এটা ইন্টারন্যাশনাল মিডিয়া দ্বারা আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে। এই যুদ্ধটা মূলত আমেরিকার। আমেরিকা ইসরায়েলকে দিয়ে এই যুদ্ধটা পরিচালনা করতেছে এবং একটা সময় দুই সপ্তাহ পরেই আপনারা দেখবেন যে আমেরিকা এই যুদ্ধের ভিতরে সামিল হয়ে গেছে। এখন এই যে প্রথম দিন যে হামলাটা করা হয়েছিল, যে এই হামলাটা করে মোটামুটি ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টোটালি পুরাই ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে ইরানের যে এই যে আকাশ প্রতিরক্ষা ধ্বংস করা হয়েছে, এর মোটিভটা আসলে কি? এটা বুঝতে গেলে আমাদেরকে ইরানের যে যুদ্ধ হয়েছিল সাদ্দাম হোসেনের এগেনস্টে সেটা একটু খেয়াল করে আসতে হবে।
সাদ্দাম হোসেনের এগেনস্টে যখন যুদ্ধ ঘোষণা করা হয় তখন সাদ্দাম হোসেনের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে টোটালি আগে অকেজো করে ফেলানো হয়, তারপরে মাত্র 14 দিনের ভিতরে টোটাল ইরাক আমেরিকা দখল করে ফেলায়। ঠিক এইরকম একটা স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা ধ্বংস করে দিব, ধ্বংস করে দেওয়ার পরে আমরা আকাশের নিয়ন্ত্রণ নিয়ে যত সুপ্রিম লিডার আছে, যত বিজ্ঞানী আছে, যত সামরিক বাহিনীর যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, এদেরকে একজন একজন করে হত্যা করে তারপরে সেখানে একটা গণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা কায়েম করব। এখন কথা হচ্ছে যে এই যে এয়ার ডিফেন্স সিস্টেমটা ধ্বংস হলো, এটার কারণটা কি? বা ইরান যে এখন এখন পর্যন্ত আমরা দেখতেছি ইরান ডিফেন্সিভ যে মুড, নিজেকে প্রতিরোধ করার মুড, এই মুডে আছে। মাঝে মাঝে আমরা দেখতেছি যে মিসাইল হামলা করে ইসরায়েলের ভিতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এটা আপাতত দৃষ্টিতে আমার চোখে কিছুই না, কারণ যত স্ট্রাকচার আছে, বড় বড় হাই রাইজ বিল্ডিং আছে, এইগুলা ধ্বংস করে ইসরায়েলকে দামানো যাবে না। কেন দামানো যাবে না? যে একটা হাই রাইজ বিল্ডিং করতে যে অর্থ দরকার হয়, ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল, সেরকম 5টা মিসাইলের টাকা দিয়ে এরকম একটা হাই রাইজ বিল্ডিং করা সম্ভব। অতএব ইসরায়েল এটা নিয়ে কোনোভাবেই চিন্তিত না। এখন এই যে ইরানের ভিতরে হামলা চালালো আমেরিকা, ইসরায়েল সফল হলো, এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে সামরিক ইউনিটের যে তথ্য উপাত্ত এবং সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে যখন সুপ্রিম লিডাররা অগ্রাহ্য করে অর্থাৎ অমান্য করে, তখন সাধারণত একটা দেশের উপরে এই ধরনের দুর্যোগ এসে পড়ে। যদি ইরানের ঘটনাটা বর্ণনা করার আগে আমি ইরাকের ঘটনাটা একটু বর্ণনা করি। ইরাকের যে সুপ্রিম লিডার ছিল সাদ্দাম হোসেন, উনি ছিল হচ্ছে পলিটিক্যাল পারসন, উনি কোনো সামরিক ব্যক্তি ছিল না। উনি মোটামুটি সামরিক যে উর্দি আছে সেটা পরে এসে টেলিভিশনে ভাষণ দিল যে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। কিন্তু পরবর্তীতে যখন 14 দিনে যখন ইরাক যখন দখল হয়ে গেল, তখন আমেরিকার সেনাবাহিনীর লিডাররা, কর্মকর্তারা ইরাকের যে সেনাবাহিনীর যে জেনারেল, তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমাদের এত বহর, প্রায় 15,000 ট্যাঙ্ক, তোমাদের এত বড় বহর, তোমরা আমাদেরকে একটু প্রোটেক্ট করলে না কেন? তখন মূলত যে উত্তরটা আসছিল ইরাকের যে জেনারেলদের কাছ থেকে, সেটা হচ্ছে আমাদেরকে কোনো আদেশই দেওয়া হয়নি যুদ্ধ করার, তাহলে আমরা আদেশ করব কি করে? অর্থাৎ এখানে যে সেনাবাহিনীর যে ইউনিটগুলো থাকে সেটা হচ্ছে সুপ্রিম লিডারদের আন্ডারে থাকে, বাট যে জেনারেলরা থাকে সে জেনারেলদের বিভিন্ন তথ্য থাকে, উপাত্ত থাকে, পরিসংখ্যান থাকে, স্ট্র্যাটেজি থাকে, সেই অনুযায়ী তারা যুদ্ধে সামিল হয়। ঠিক এখানেও এই ঘটনাটাই ঘটেছে। কিছুদিন আগে হুতিরা আমেরিকার যে যুদ্ধ জাহাজ, এমনকি বাণিজ্যিক জাহাজ, এমনকি ইসরায়েলের ভিতরে হুতিরা ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করে বেশ ধ্বংসযজ্ঞ চালাইছিল। তখন ইরানের যে জেনারেলরা আছে, সামরিক কর্মকর্তারা আছে, এরা একটা পরিসংখ্যান করে ক্যালকুলেশন করে বের করলো যে এখন যদি ইরান হুতিদের সাথে যোগ দিয়ে আমেরিকার উপরে হামলা চালায়, তাহলে আমেরিকাকে পরাজিত করা পসিবল। এবং সেই জেনারেলরা আয়াতুল্লাহ খামেনির কাছে যে বলল যে আমরা যদি এই মুহূর্তে আমেরিকার উপরে হামলা করি, ইসরায়েলের পরে হামলা করি, তাহলে তাদেরকে পরাজিত করা মোটামুটি পসিবল। কিন্তু আয়াতুল্লাহ খামেনি সেই সময় তাদের কথা অগ্রাহ্য করে এবং তাদের কথা শোনে না। পরে এই যে হামলাটা হলো, এখনকার যে হামলাটা হলো, এই হামলাতে যে সেনাবাহিনীর যে জেনারেলরা মারা গেছে, ঠিক এই জেনারেল গুলাই আয়াতুল্লাহ খামেনিকে বলেছিল যে হামলা করতে। দেখুন, আয়াতুল্লাহ খামেনি আসলে কোনো সামরিক লোক না, সামরিক জ্ঞানও তার ভিতরে নাই। এই জন্য উনি মূলত পলিটিক্যাল পারসন। এই যেটা ভুল, এই ভুলের মাসুল এখন এটা দিচ্ছে, এবং এই ভুলের মাসুল ব্যাপক হইতে পারে। এবং আলটিমেটলি আপনারা দেখবেন যে আমেরিকা খুব শীঘ্রই এই যুদ্ধের ভিতরে ওপেনলি এসে ইরানের উপরে হামলা করবে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অলরেডি ধ্বংস করে দিয়েছে, ভিতরেও অনেক স্থাপনা ধ্বংস করা হবে। করার পরে ইরানের ভিতর থেকে একটা গোষ্ঠী হঠাৎ দেখবেন যে আন্দোলনে এসে হাজির হয়েছে যে আমরা ইসলামিক শাসন ব্যবস্থা চাই না, আমরা ডেমোক্রেসি চাই, এই মর্মে একটা আন্দোলন হবে। এবং পরে তুরস্ক বা রাশিয়া, এই দুইটা যে কোনো একটা দেশ এখানে এসে হাজির হবে।
হাজির হয়ে বলবে যে এই আমেরিকা আর যুদ্ধ করো না, তোমরা যা করার হয়ে গেছে, আমরা এখন ব্যাপারটা দেখতেছি, তখন এদের ভিতরে যে কোনো একটা দল, রাশিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি, এসে বাশার আল আসাদকে যেরকম সিরিয়ায় বসানো হয়েছিল দীর্ঘ সময়ের জন্য, এমন একটা সরকার এখানে বসিয়ে ইরানকে শাসন করা হবে, এবং ওই যে সরকারটা বসানো হবে ওই সরকারকে দিয়েই মূলত পারমাণবিক যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলা নিষ্ক্রিয় বা ধ্বংস করা হবে। যাই হোক, এই যে আমি যে আলোচনাটা করলাম এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে ইরানের পক্ষ থেকে ঘুরে দাঁড়ানো খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার। পসিবিলিটি দেখতেছি আমি যে খুবই কম। তারপরও কিছু কিছু অন্য দিক থেকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে এখানে একটা ভালো একটা সাইন আছে যে ইরান দাঁড়ায় গেলেও যাইতে পারে, সেরকম একটা ক্যাপাসিটিও ইরানের আছে, যেটা আমি আমার পরবর্তী যে কোনো একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।